আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিলেটি টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। ভিউয়ার্স, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস সম্পর্কিত আলোচনা। আর এ নিয়ে আমাদের আলোচনা করবেন ডাক্তার এমডি আশিকুর রহমান, কনসালটেন্ট অফ ইউনানি মেডিসিন, মেডিকেল অফিসার, আশরাফুল ল্যাবরেটরিজ। ভিউয়ার্স, যদি আপনাদের আরো এ ব্যাপারে কোনো কিছু জানতে চান, জানার ইচ্ছে থাকে, তাহলে লিখতে পারেন আমাদের আমাদের অতিথি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। না, ঠিক আছে মনে হচ্ছে। তো ভাই, আপনার সম্পর্কে একটু বলে আমাদের আজকের প্রোগ্রামটা শুরু হ্যাঁ, করেন। ওকে। আহ, ধন্যবাদ মিস্টার সুজন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। তো আমি এট ফার্স্ট আমার পরিচয়টা দিয়েছি। আমি ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান। আমি অল্টারনেটিভ মেডিসিনের উপর ব্যাচেলর করেছি, অর্থাৎ বিইউএমএস, যেটাকে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, অর্থাৎ আহ, ইউনানি সিস্টেমের উপরে ব্যাচেলর কমপ্লিট করেছি। আর আজকে আমি মূলত খুব হ্যাপি এই জন্য যে সাহেবের মধ্য দিয়ে আমি আজকে অনেক ভিউয়ার্স এর মানে সম্মুখে আসতে পারছি। কারণ হলো ইউনানি সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বাংলাদেশ আহ, চিন্তাধারা চলছে, যারা এই ডিভিশন চিকিৎসক আছেন। আমার বিশ্বাস যে আমরা এই প্রোগ্রামটার মধ্য দিয়ে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের যে 4টি সেক্টর আছে, তার মধ্যে একটা সেক্টর হলো ইউনানি সেক্টর। তো এই সেক্টরে যে আসলে এখনো ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, সেটা অনেকেই হয়তো আহ নিতে পারছেন না বা মানছেন না, বা পূর্বের ইতিহাস আপনারা স্মরণ করছেন না। তো আমরা সে বিষয়ে আজকে আহ হয়তো বা আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো তো আমি আবারও মানে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সুজন আহমেদ সাহেবকে। আমিও খুব কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভিউয়ার্স, এখানে একটা কথা না বললেই নয়। ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান ভাই খুবই ব্যস্ত একজন মানুষ। দীর্ঘ 1 মাস আমি ওনার পেছনে অনেক দিন, অনেক এভরিডে আমি ওনাকে নক করতাম। তো আমি 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 ছাড় দেইনি। এই চিকিৎসা বিজ্ঞানকে আমি খুবই রেসপেক্ট করি মন থেকে, যার জন্য আমি চাইছি যে ভাই এখানে আসুক, আসলে আমাদের অনেক উপকৃত হবো আমরা। তো ভিউয়ার্স, আপনারা থাকেন আমাদের সাথে। ভাই, আমার প্রথম একটা কোয়েকশন হচ্ছে যে চিকিৎসা জগতের শুরুটা কিভাবে হয়, যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ সুজন সাহেব। আসলে মানুষ সৃষ্টির প্রথম থেকেই চিকিৎসা শাস্ত্রের শুরু, সেটা আমি বলবো। কারণ প্রকৃতিতে মানুষের প্রয়োজনের তাগিদেই মানুষ কিন্তু চিকিৎসার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, চিকিৎসার প্রতি তার আগ্রহটা তৈরি হয়ে যায়। এখন সেটা সূত্রপাতটা কিভাবে হয়? জগতের প্রথম মানুষরা পৃথিবীতে যখন স্বাভাবিক নিয়মে তার খাদ্য সংগ্রহ করা, তারপরে রোগ ব্যাধির মোকাবেলা করতে গিয়ে বিভিন্ন সংগ্রামে লিপ্ত হয়েছিল। তা থেকেই মূলত চিকিৎসা শাস্ত্রের শুরু ঘটে। আর তখনকার চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন ছিল। তখন সেটা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ঝাড়ফুঁকের মধ্যে সেই সূত্রপাতটা ঘটে। তখন ওইটার উপরে ডিপেন্ড করতে হতো মানুষদেরকে। আর রোগের সুস্থতার জন্য মূলত এটাই তাদের একমাত্র পথ ছিল। এরপর মানুষের হাত ধরে ধীরে ধীরে গাছপালা লতাপাতার মতো ব্যবহারের অবস্থানটা চলে আসে। তো আমি বলবো যে এট ফার্স্ট যে এই চিকিৎসা জগতের শুরুটাকে আহ, আমাদের আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন পৃথিবীতে, তখন ওনাকেই মূলত এই জ্ঞানটাতে জ্ঞানান্বিত করেছেন। কারণ যে আমরা জানি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ইতিহাস পড়ি, তাহলে আমরা জানি যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, এই চিকিৎসা শাস্ত্রটা মূলত ওনার উপরই অর্পিত হলো। কারণ ইতিহাস বলে যে উনি এই চিকিৎসা সম্পর্কে ওহী পেতেন আল্লাহর কাছ থেকে। তো সেখান থেকে আসলে এই চিকিৎসার সূত্রপাত ঘটে। তারপর
ধাপে ধাপে এটাকে আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য দিয়ে চিকিৎসা শাস্ত্রের যে যুগোপযোগী যে একটা যুগান্তরকারী অবদান সেটা উনি রেখে গেছেন। তো এইভাবে আসলে দীর্ঘদিন যাবত একটা ধাপে রাসূল মানে নবী রাসূলদের মধ্য দিয়ে কিন্তু এই চিকিৎসাটার সূত্রপাত ঘটে। আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুগান্তকারী অবদানটা কিভাবে রেখেছেন তার হাত ধরে কিন্তু চিকিৎসা শাস্ত্রের পূর্ণতা মানে বা সজীবতা আসে। এটা কিভাবে? চিকিৎসা শাস্ত্রের একজন বিজ্ঞানী বলা হতো তাকে। আর আমরা জানি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন এবং এই কোরআনের চিকিৎসা শাস্ত্রের পরে অনেক কথা উল্লেখ আছে। যেমন আমি একটা জিনিস উল্লেখ করতে চাচ্ছি যে চিকিৎসা শাস্ত্রে কোরআনের অবদানটা উল্লেখ কিভাবে করেছেন যে একজন জার্মানি পণ্ডিত ডক্টর কার্ল অপিৎজি ওনার একটা গ্রন্থে লিখেছিলেন যে ডাই মেডিসিন ইন কোরআন। এই গ্রন্থ লিখেছেন যে কোরআনের 114টি সূরার মধ্যে 97টি সূরায় 355টি আয়াত চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট, আর 355টি আয়াতে মানবদেহের সব বিষয়ের সুষ্ঠু সমাধান দেওয়া আছে। তাহলে তখন থেকে কিন্তু চিকিৎসার সূত্রপাত ঘটে গেছে। ঠিক আছে, তারপর থেকে এটার উপরে ভিত্তি করে বিভিন্ন কোরআন হাদিসের উপরে ভিত্তি করে বিভিন্ন জন বিভিন্ন যারা গ্রন্থ লিখেন তারা একজনের ব্যাখ্যা আমি একটু বলি। যেমন প্রফেসর ব্রাউন বলেন, প্রফেসর ব্রাউন উনি কোরআন ঘাটাঘাটি করলেন, কোরআন ব্যাখ্যা করতে গিয়ে উনি কোরআনটাকে স্টাডি করতে থাকলেন। তখন এই কোরআন স্টাডি করতে করতে উনি দেখলেন যে উনি একটা জিনিস উল্লেখ করলেন যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিকিৎসাটাকে ধর্মের সাথে যুক্ত করে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, চিকিৎসাটাকে ধর্মের সাথে যুক্ত করে এটা তিনি উল্লেখ করেছেন প্রফেসর ব্রাউন। তো উনি কেন করলেন যে রোগ নিরাময়ের ব্যবস্থা হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি 5টি পদ্ধতি ব্যবহার করতেন। তার মধ্যে যে পদ্ধতিটা আমরা আরবি ভাষায় যেটাকে বলা হতো হাজামাত। হাজামাত হলো মানে রক্ত মুক্ষম, যেটাকে আমরা এখন কাপিং থেরাপি বলে থাকি। এই হাজামাত হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হলো তার আরবি ভাষায় বলতো লুলুত। লুলুতটা হলো মুখ দিয়ে আমরা, অর্থাৎ ওরালি যখন আমরা কোনো ওষুধ খাই সেটাকে আরবিতে বলা হয় লুলুত। ঠিক আছে, এই দুটো অপশন। তৃতীয় অপশন ছিল সাউথ। সাউথ সাউথ মানে হলো নাক দিয়ে, যেমন আমরা নেজাল ড্রপ ব্যবহার করি এখন, তাহলে সাউথ ওই নাক দিয়ে ওষুধ ব্যবহারটাকে সাউথ বলা হতো। চতুর্থ অপশনটাকে বলা হতো মাসি। মাসিটা হলো পেটের যদি কোনো সমস্যা হতো, ওই পেটের সমস্যার জন্য যে ওষুধটা, অর্থাৎ বিশোধন বা পেটকে সঠিক রাখার জন্য যে ওষুধটা ব্যবহার করার একটা পদ্ধতিকে মাসুদ বলা, মাসি মাসি বলা হতো। আর পঞ্চম অপশনটাকে যেটাকে বলা হয় কাওয়াই আরবিতে যেটা। তো এইভাবে 5টা পদ্ধতি আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ব্যবহার করে শিখিয়ে দিয়ে গেছেন মানুষকে যে কিভাবে আসলে চিকিৎসা করতে হবে। তাহলে তখন থেকে আমরা বলতে পারি যে তখন থেকে কিন্তু চিকিৎসার আবির্ভাব শুরু হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তীতে ধাপে ধাপে ওনারা কিভাবে ট্রিটমেন্টটা করতেন, যেমন আমরা এখন বর্তমানে ইউনানি সেক্টর বা ন্যাচারালি আমরা যে জিনিসটা কালিজিরা আমরা এখনো খাই, তাই না? মধু খাই, দুধ খাই, তারপরে দেখা যাচ্ছে আমরা স্পিরুলিনা যেটা সামুদ্রিক শৈবাল আমরা বলি সেটা কিন্তু এখনো খাই, আমরা খেজুর খাই। তাহলে ওই সময় কিন্তু নবী রাসূলরা সেভাবেই আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওইসব দিয়ে কিন্তু চিকিৎসাটা করতেন। ঠিক আছে, সামুদ্রিক শৈবাল, তারপরে খেজুর, দুধ, কালিজিরা। তখন তো মূলত উটের দুধটাই বেশি ব্যবহার করতো, যেহেতু উট সবচেয়ে বেশি প্রচলিত ছিল তখন আরবে। তো
এভাবে আসলে চিকিৎসা পদ্ধতিটা চালু হয়ে আসছে। ধাপে ধাপে দেখা যাচ্ছে যে ইসলামী খেলাফতের আমলে মিশরের যে গভর্নর হযরত আহ, আমর ইবনুল আস এর তত্ত্বাবধানে যে চিকিৎসা বিষয়ক উপদেষ্টা ইয়াহয়ান ইয়াহয়ান আন নাহ, ওনাদের এই সব নামগুলো আসলে আরবি নাম ছিল, এবং তাদের নামের একটা সৌন্দর্য ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, অর্থপূর্ণ নাম ছিল। তো ওই সময়ে ওই ইয়াহইয়া আর নাহবি নামে একজন চিকিৎসা বিষয়ক অমূল্য আহ, মানে গ্রন্থাবলী রচনা করে ওই সময়টায়। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে পূর্ব থেকেই আসলে মানে নবী রাসূলদের আমল থেকেই এসব আহ, চিকিৎসার সূত্রপাতটা কিন্তু ঘটে আসছে। এখন জি আমরা যত মডার্ন বা মডার্নাইজ বলি না কেন, অ্যালোপ্যাথি সেক্টরে যারা আছেন ট্রিটমেন্ট করে যাচ্ছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে গবেষণা মানুষকে অনেক উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু সূত্রপাতটা কোথা থেকে, এটাও কিন্তু আমাদের একটু ভাবতে হবে যে আমরা কোথা থেকে, আমাদের সূত্রপাত হলো, চিকিৎসা জগৎটা কোথা থেকে আসলো, কিভাবে চিকিৎসা জগৎ শুরু হলো, হ্যাঁ, এবং সর্বপ্রথম কোন চিকিৎসা পদ্ধতিটা চালু ছিল। এখন আমরা জানি যে বাংলাদেশে মোট 4টা চিকিৎসা পদ্ধতি চালু আছে। জি প্রথম চিকিৎসা পদ্ধতি আমরা প্রথমে নামটা বলি, সেটা হলো ইউনানি চিকিৎসা বিজ্ঞান। দ্বিতীয় নামটা যদি আমরা বলি, বলি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান, হোমিওপ্যাথিক, এবং লাস্ট অ্যালোপ্যাথিক চিকিৎসা, যেরকম সায়েন্স হিসেবে আমরা এগুলো বুঝি। ঠিক আছে, জি তো এই ইউনানি শব্দটাকে আমি প্রথমে কেন রাখলাম, ইউনানি চিকিৎসা বিজ্ঞান থেকে কেন রাখলাম, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় জি যে জি ইউনানি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস নিয়ে আমরা কথা বলছি। তো এট ফার্স্ট আপনার প্রশ্নটার অনুযায়ী যে সূত্রপাতটা কোথায়, চিকিৎসার সূত্রপাতটা কবে থেকে শুরু হলো, পরেই তো নামকরণ গুলো করা হয়েছে, ইউনানি হোক, আয়ুর্বেদিক হোক, হোমিও বা অ্যালোপ্যাথিক, যেটাই হোক, 4টা সেক্টর কি নামে ধাপে ধাপে তো নামকরণ করা হয়েছে। জি এক ধাপেতে এক নামেই তো সবগুলো নামকরণ করা হয়নি, তাই না? হ্যাঁ তাহলে আমি যদি সূত্রপাতটা জানলাম যে তখনকার সময় থেকে নবী রাসূলদের আমল থেকেই কিন্তু এই চিকিৎসার সূত্রপাত ঘটে। ঠিক আছে, জি আমার মনে হয় আমি প্রশ্নের আনসারটা জি দিতে জি সক্ষম ভাই হয়েছি। জি থ্যাংক ইউ ভাই, আশা করি আমাদের ভিউয়ার্সরাও বুঝতে পারছেন। তাহলে এইটা সূত্র ধরেই আমরা জানতে চাইবো ভাই যে ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা আসলে কি। যদি আপনি একটু আলোচনা করে দিয়েছেন প্রথম কয়েকখানের মধ্যেই, রাইট, রাইট। একটু বিস্তর আলোচনা করেন ভালো হয় জি, আর জি। কি। তা তো অবশ্যই। আমি যেটা বলতে চাইবো যে ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা সম্পর্কে জানতে চাইলে, যে ইউনানি চিকিৎসা বিজ্ঞান কিন্তু প্রথম বলবো যে এটার ইতিহাস কিন্তু অত্যন্ত প্রাচীন। জি আহ ঐতিহাসিকভাবে যে প্রমাণিত হয় যে 5,000 বছর পূর্ব হতেই কিন্তু এই ইউনানি চিকিৎসা বিজ্ঞান প্রচলিত আছে, যেটা আমরা মাঝে মাঝে এখনো আয়ুষ কিন্তু একটা অ্যাড করে যে 5,000 বছরের পূর্ব থেকেই কিন্তু এই চিকিৎসা পদ্ধতি চালু আছে, তাই জি না? আমরা সবই দেখি তা ভাই এটা। আমি এই চিকিৎসা পদ্ধতিটা অনেক, হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি, আর ইতিহাস থেকে সেটা প্রকাশ পায়। আর আমরা যেটা মনে করি যে যেদিন থেকে মানব সভ্যতার আহ, মানে পৃথিবীতে বিরাজ করছে মানব সভ্যতা, সেদিন থেকেই এই চিকিৎসা পদ্ধতির মানুষের সাথেই বিরাজমান আছে। ঠিক আছে, তো জি এই চিকিৎসা বিজ্ঞানটাকে, ইউনানি চিকিৎসা বিজ্ঞানটাকে জানতে গেলে ইউনানি চিকিৎসা আসলে পদ্ধতিটা কোথা থেকে আসলো সেটা আমাদের আগে একটু জানতে হবে। তো জি এই আমি একটা কথাই, যে ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা কি সেটা যদি জানতে হয়, আমি একটা কথায় এক কথায় আনসার বলবো যে জি ইউনানি চিকিৎসাটা যত অত্যন্ত প্রাচীনতম একটা ইতিহাস, এবং সেটা ঐতিহাসিকভাবে প্রমাণ করে যে 5,000 বছর পূর্ব থেকেই এটা ইউনানি চিকিৎসা বিজ্ঞান নামে প্রচলিত আছে। এখন সেই আহ প্রশ্নটা, উত্তরটা কি শব্দটা যদি আমি বলি তাহলে এতটুকুই বলবো, এর মধ্যে আমি এতটুকুই থাকতে চাই যে প্রাচীনতম একটা চিকিৎসা পদ্ধতি। জি ঠিক আছে। জি ধন্যবাদ ভাই, আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন এটা কি কোথায় থেকে আসছে। আহ আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, চিকিৎসা বিজ্ঞানকে ইউনানি চিকিৎসা বিজ্ঞান হিসেবে নামকরণ করা হয় কেন? এই ইউনানিটা কেন আসলে, যদি এটা একটু জি, এক্সপ্লেন ধন্যবাদ। করতে। ধন্যবাদ সুজন সাহেব।
মূলত আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা ও নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যে চিকিৎসা বিষয়ক জ্ঞানে জ্ঞানিত করেছিলেন, হ্যাঁ জ্ঞানান্বিত করেছিলেন। তো সুতরাং সেক্ষেত্রে বলা যায় যে ওখান থেকেই এই চিকিৎসার সূত্রপাত ঘটেছিল। তারপর আমরা দেখতে পাই যে গ্রিসের এক মহান ব্যক্তিত্ব ছিলেন, যার নাম হলো উনি সত্যনিষ্ঠ একজন মানুষ ছিলেন, হ্যাঁ, যার নাম হলো আপনার অ্যাসক্লেপিয়াস। অ্যাসক্লেপিয়াস নামে একজন ব্যক্তি ছিলেন। তো উনি এই চিকিৎসাটার চর্চাটাকে বেগবান করার জন্য ধরে রেখেছিলেন, এবং পরবর্তীতে ওনারই বংশধর, হ্যাঁ ওনারই বংশধর, যার নাম আমরা সাধারণত হাকিম বোকরাত নামে চিনি ওনাকে। যে এই বোকরাত আহ, ওনারই একজন বংশধর অ্যাসক্লেপিয়াসের। উনি এটা মূলত পাশ্চাত্য চিকিৎসা জগতে ওনাকে হিপোক্রেটস নামেই সবাই চিনে, এবং সেটাকে ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রেটসকে, সেটা আমরা সবাই জানি। চিকিৎসা বিজ্ঞানের জনক ওনাকে বলা হয়, ঠিক আছে, বর্তমান জি। সেক্টরে। তো এই গ্রিসের আরবিতে মূলত গ্রিস যে জায়গাটা আছে, এটাকে আরবিতে পূর্বে ইউনান নামে পরিচিত ছিল, ঠিক আছে। আচ্ছা। এই গ্রিসটা ইউনান নামে, ইউনান প্রদেশ, গ্রিসের প্রদেশটার নাম ছিল ইউনান প্রদেশ। তো ইউনান আচ্ছা। প্রদেশে যখন হিপোক্রেটস 460 খ্রিস্টাব্দে উনি যখন এই চিকিৎসা বিজ্ঞানটা ওইখানেই শুরু করেছে, মানে যখন বেগমান করেছিলেন আপনার অ্যাসক্লেপিয়াস, তারপর থেকে কিন্তু উনি এটাকে প্রচলিত রাখার জন্য উনি কি করলেন, হিপোক্রেটস যেটা করলেন সেটা হলো ওনার পারিবারিক গণ্ডি থেকে সেটা বের করে নিয়ে আসলেন। উনি চিন্তা করলেন যে না, এটা পারিবারিক ভাবে না রেখে যদি আমরা সাধারণ মানুষের সেবায় সবাইকে জানাতে পারি, সবার কাছে যদি উন্মুক্ত করে দিতে পারি, তাহলে হয়তোবা আমার মতো হিপোক্রেটস আরো তৈরি হবে এই রাইট। চিকিৎসা বিজ্ঞানটাকে ধরে রাখার জন্য। তো তখন থেকে এই হিপোক্রেটস এই চেষ্টাটা করে যাচ্ছিলেন, এবং সেটা উন্মোচন করে দেন সাধারণ মানুষকে। এবং পাশাপাশি যেটা করেছেন তিনি, আহ, যে চিকিৎসকদের জন্য একটা শপথনামা তৈরি করেন, ঠিক আছে। এই জি। শপথনামাটা মূলত আজ অবধি, মানে আধুনিক বিশ্বেও আমরা যে শপথনামাটা তৈরি করেছিলেন তিনি, এই বিশ্বের সকল চিকিৎসকরা কিন্তু সেই শপথনামাটা এখনো অনুসরণ করেন। এটা কিন্তু আচ্ছা। একটা বিশাল ব্যাপার। কারণ হলো যে চিকিৎসা পদ্ধতিটা আহ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে নবী রাসূলদের মধ্যে দিয়ে আসছে, সেটা প্রমাণ রেখেছিলেন গ্রিসেরই একজন বিশিষ্ট ব্যক্তি, যার নাম আমি বলেছি অ্যাসক্লেপিয়াস। ওনারই বংশধর ছিল যাকে আমরা বর্তমানে হাকিম বোকরাত, মানে এই মানে জগতে হাকিম বোকরাত নামেই চেনা, ওনাকে পরিচিতি আর কি। তো তিনি এই শপথনামাটা তৈরি করে গিয়েছিলেন, আজ অবধি কিন্তু সেটা মানে বহাল আছে। ওই শপথনামা প্রত্যেক চিকিৎসকই কিন্তু আমরা অনুসরণ করি। এবং পাশাপাশি যেটা পরবর্তীতে অপর একজন গ্রিক চিকিৎসক আসছেন, যে তার নাম হলো গ্যালেন। গ্যালেন নামে আমরা পরিচিত। এই উনি প্রায় যখন এই চিকিৎসা বিজ্ঞানটা প্রায় মৃতপ্রায় যখন হয়ে গেছে, অর্থাৎ বিলুপ্তির পথে চলে যাচ্ছে, তখন যেটা উনি এটাকে আবার এই চিকিৎসা বিজ্ঞানটাকে পুনর্জীবন দান করলেন আচ্ছা। গ্যালেন এসে, ঠিক আছে। তো এইভাবে আসলে যখন গ্রিসের প্রদেশে যখন এই চিকিৎসাটা আহ, মূলত মূল তথ্যগুলো আবির্ভাব করা শুরু করলো, তখন এই গ্যালেন কিন্তু প্রতিটা ইউনানি জগতের প্রতিটা তথ্য, অর্থাৎ যে এই চিকিৎসার যে তথ্যাবলী ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছিলেন, উনি এভাবে করেছেন, উনি এভাবে করেছেন, এই প্রত্যেকটা তথ্যকে একসাথে করে এক গ্রন্থ আকারে রূপদান করেছিলেন, সে যার কারণে এই চিকিৎসা বিজ্ঞানটা আবার জীবন লাভ করেছে। তো এভাবে আসলে আহ ডিসি এর কাছে সব তথ্যগুলো ছিল বিদায়, হ্যাঁ, তখন থেকে আসলে এই ডিসির যে হিপোক্রেটস, উনি কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করতেন সবসময়। যেসব চিকিৎসা করতেন উনি, যেসব ট্রিটমেন্ট গুলো চালু রাখতেন, ওনার একটা বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করতেন, মননশীল একটা চিন্তাধারা ছিল ওনার। এটাকে ভবিষ্যতে ভবিষ্যৎ জেনারেশনরা কিভাবে নিবে বিষয়টাকে, সেভাবে উনি এটাকে উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করেন।
আর মূলত আমরা জানি যে মানব সভ্যতার প্রথম বিকাশ ঘটে কোথায়। হ্যাঁ, আমরা জানি যে এটা দাজলা নামে, ব্যাবিলন শহরে দাজলা নামে এবং দাজলা এবং ফুরাত নদীর মধ্যবর্তী উর্বর একটা ভূমি ছিল। সেখানে মূলত মানব সভ্যতার প্রথম আবির্ভাব ঘটে, মানে প্রথম বিকাশ যেটা বলে। ঠিক আছে। তো যেহেতু এটা মানে মানুষ যখন চিকিৎসা শুরু করে, মানে মানুষ যখন পৃথিবীতে সভ্যতার জগতে আসলো, চিকিৎসা তখন তার প্রয়োজন মধ্যেই করে নিত। তো সেখান থেকে আসলে এভাবেই আহ, প্রথমত উদ্ভব হয় চিকিৎসাটা। তো এই মিশর থেকে, তখন এটা কিন্তু ব্যাবিলনটা কিন্তু মিশরের একটা ইয়ে ছিল, তাই না? জি। এই মিশর থেকে তখন চলে যায় গ্রিসে, এবং গ্রিস থেকে অবশেষে গ্রিসে যে সকল বিজ্ঞানী ছিলেন, তখন গ্রিসের মধ্যেই সবকিছু তথ্য পাওয়া যেত বলে আহ মেবি মধ্যযুগে মুসলিমরা যখন দায়িত্বটা পায়, হ্যাঁ, মুসলিম সভ্যতা যখন দায়িত্বটা পায় বা মুসলিম চিকিৎসা বিজ্ঞানীরা যখন ওই সময় দায়িত্বটা পায়, তখন ওই মুসলিম চিকিৎসা বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আসলে আমরা অনেক তথ্যই আমরা ঘেটেছি, অনেক তথ্যই জেনেছি, মূল তথ্যটা আমরা পেয়েছি কিন্তু গ্রিস থেকে। তো জি। গ্রিসের যেহেতু নামটা ইউনান ছিল, এবং হিপোক্রেটস যে ট্রিটমেন্ট গুলো করতেন বা মেডিসিনটা ব্যবহার করতেন, তিনি কিন্তু ওই মেডিসিনটাকে একটা নামকরণ করে দিলেন ইউনান প্রদেশের নামে, সেটা ইউনানি মেডিসিন। চিকিৎসাটাও নামকরণ দিলেন ইউনানি ট্রিটমেন্ট। তো এটা আসলে নামকরণটা করেছিল মুসলিম আহ, যারা বিজ্ঞানী ছিলেন, তারা জি। তখন এইসব তথ্য যখন জোগাড় করলেন, তখন চিন্তা করলেন যে ওনাদের মধ্যযুগে তো ওনাদের হাতেই ক্ষমতা ছিল, তখন ওনারা জি। চাইলে দিতে পারতেন যে মুসলিম বিজ্ঞান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুসলিম বিজ্ঞান, ইসলাম বিজ্ঞান, এটসেট্রা এটসেট্রা, মানে ওনাদের মতো করে দিতে পারে। কিন্তু ওনারা চিন্তা করলেন যে না, আমরা জানি যে মুসলিম জাতি সবসময় কৃতজ্ঞ, অকৃতজ্ঞ জাতি না। তো সেই হিসেবে কৃতজ্ঞ জাতি হিসেবে ওনারা চিন্তা করলেন যে না, এটা যেহেতু আমরা এই প্রদেশ থেকে পেয়েছি, তাহলে এই প্রদেশের নামেই নামকরণটা থাকুক, ইউনান প্রদেশের নামই ইউনানি চিকিৎসা থাকুক, ইউনানি মেডিসিন থাকুক। ঠিক সেভাবে আসলে মানে ইউনানি চিকিৎসাটার আবির্ভাব ঘটে আর কি। ধন্যবাদ ভাই আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমিও এত কিছু জানতাম না আসলে। আপনার সাথে যখন আমি আসছি, আপনার সাথে কথা বলছি, তখন আসলে যত জানছি ততই মুগ্ধ হচ্ছি। আজকে আরো অনেক বেশি বিস্তর জানলাম। এইখানে আমার একটা কিউরিসিটি আছে যে এই এই চিকিৎসা বিজ্ঞানের অনেক হ্যাঁ, হ্যাঁ। ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, যেটা আসলে আপনি এখানে বলে 1 ঘন্টা 2 ঘন্টা হুম। একদিনে বলে শেষ করতে পারবেন না। তো ছোট আকারে যদি একটু বলতেন যে না। সর্বকালের সেরা কয়েকজন ইউনানি চিকিৎসকের নাম, যাদের অবদান আমাদের ভোলার মতো না, যাদের অবদান এখন পর্যন্ত বিদ্যমান। হুম, তা তো অবশ্যই। আহ, এখন আসলে সর্বপ্রথম যদি আমরা একজন চিকিৎসকের নাম বলি, মানে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের একজন নাম বলি, তাহলে প্রথমে আমরা হিপোক্রেটসকেই বলবো, হাকিম বোকরাতকে আমরা বলি, তারপরে গ্যালেনকে বলবো। ঠিক আছে। তারপরে আছে আবু আলী ইবনে সিনা, হ্যাঁ, তারপরে আর রাজি, তারপরে এরকম ভাবে আর রাজির পরে যারা আসতেন, যে আলিয়া তারা তাবরি, হ্যাঁ, এটা যেহেতু আরবি শব্দ, আলিয়াত মাউসুলি, হুম, তারপরে জি। হাকিম আজমল খান, তারপর বাংলাদেশের যিনি একজন প্রবর্তক ছিলেন, এই ইউনানি সিস্টেমটাকে প্রথম যিনি বাংলাদেশে ছিলেন, ওনার নাম হলো হাকিম আহ, হাবিবুর রহমান। কিন্তু উনি সেই সময়ে ইন্ডিয়াতে যখন আমলের যে সিস্টেমটা ছিল, জি। রাজাবাদশাদের আমল ছিল, রাজাবাদশাদের ট্রিটমেন্ট, যে যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতেন, তারাই কিন্তু রাজাবাদশাদের চিকিৎসা করতে পারতেন। তো উনি সেই জ্ঞানান্বিত ছিলেন। তো এই জ্ঞানে গুণান্বিত ছিলেন উনি, যার কারণে ওনার চিকিৎসা পদ্ধতিটা ওই সময়ের রাজাদের পছন্দ হয়, এবং ওনাকে একটা খেতাব দেওয়া হয়, একটা আচ্ছা। খ্যাতি নামা জি। অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডটা শেফাউল মুল্ক, শেফাউল মুল্ক অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো নামের আগে এখন যেটা ব্যবহার করা হয়, শেফাউল মুল্ক হাকিম হাবিবুর রহমান আখুনজাদা।
উনি বাংলাদেশে এই ইউনানি সিস্টেমটাকে এনেছেন। তো এরকম আরো অনেক বিজ্ঞানী আছেন যাদের আসলে যদি আমরা ব্যাখ্যা দিতে যাই তাহলে বিশিষ্ট একজন বিজ্ঞানীর মানে বর্তমানে যাকে বলা হয় যুবরাজ, ইউনানি জগতের ইউনানি বিজ্ঞান যুবরাজ বলা হয়, তার নাম হলো ইবনে সিনা। তো আমরা জানি যে সর্বকালের অন্যতম সেরা চিকিৎসা বিজ্ঞানী হলেন ইবনে সিনা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। আর ওনার পুরো নাম একটু বড়, আমরা আসলে শর্ট করে ইবনে সিনা, কিন্তু ওনার পুরো নামটা খুব সুন্দর একটা নাম। ওনার পুরো নাম হলো আবু আলী হুসাইন ইবনে সিনা। আবু আলী হুসাইন ইবনে সিনা, যেটা উনি আসলে বর্তমানে যে উজবেকিস্তান আছে, উজবেকিস্তানের রাজধানী বুখারার এর কাছে জন্মগ্রহণ করেছিলেন। তো ইউরোপের ওনার কিন্তু একটা খ্যাত ছিল, সেটা হলো অ্যাভিসিনা নামে ওনাকে সবাই আখ্যায়িত করে। হ্যাঁ, ইবনে সিনা আচ্ছা। নামে ওনাকে ডাকে না, অ্যাভিসিনা নামে ডাকে। চিকিৎসা বিজ্ঞানের উপরে ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, যে গ্রন্থটার নাম হলো আল কানুন ফিত তিব। ঠিক আছে, এটা জি। আরব জগৎ থেকে আনিত সর্বাধিক প্রভাবশালী একটা গ্রন্থ। একে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়। এমন আচ্ছা একটা আচ্ছা। গ্রন্থ উনি লিখে গেছেন আল কানুন ফিত তিব, যেটা হলো বর্তমানে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়। আপনার মডার্ন সায়েন্স বলেন, যে সায়েন্সই বলেন, প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানী ওই বাইবেলটাকে ফলো করতে হয়। কারণ আহ এটার অনেক কারণ আছে। কারণ হলো ইবনে সিনার যে কানুন সম্পর্কে অধ্যাপক হিট্রি একজন ব্যক্তি ছিলেন, উনি বলে গেছিলেন যে কানুনে আরবি সংস্করণ হচ্ছিল 1513 সালে, রোমে প্রকাশিত হয়েছিল প্রথম। আর আরবি হিসাব বিজ্ঞানে এর স্থান অদ্বিতীয়, এটার কোনো এরপরে দ্বিতীয় কোনো তৃতীয় কোনো স্থান ছিল না, এটা অদ্বিতীয় স্থান ছিল। চিকিৎসা বিজ্ঞানে তার যে গ্রন্থটা রচিত হয়েছে, 16টি মৌলিক গ্রন্থ ছিল, তার মধ্যে 15টাই বিভিন্ন রোগের উপরে, চিকিৎসার উপরে ব্যাখ্যা দিয়ে গেছিলেন, আলোচনা করে গেছিলেন ওইসব গ্রন্থের, যেটা মানব সভ্যতার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এর চেয়ে প্রভাবশালী গ্রন্থ এখন পর্যন্ত আর দ্বিতীয়টি নেই। যেটা কিনা পঞ্চম খণ্ডে, 5টা খণ্ড আছে, এটা আচ্ছা 5টা খণ্ডে বিভক্ত, 800 পরিচ্ছেদে এটা সমাপ্তি, যেটা সম্পূর্ণ চিকিৎসা বিশ্বকোষ। এই চিকিৎসা বিশ্বকোষে তিনি চিকিৎসা বিজ্ঞানীদের মানে চিকিৎসা বিজ্ঞানের অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যেন একসঙ্গে বেঁধে ফেলেছেন এই একটা গ্রন্থ দিয়ে। আচ্ছা। ঠিক আছে, আল কানুন ফিত তিব দিয়ে। ধন্যবাদ ভাই আপনাকে। আহ আমাদের অনেক অজানা তথ্য আপনি আমাদেরকে আজকে দিলেন। আশা করি viewers-রা জানতে পারছেন। তো আমার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে ভাই, যে যে ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা অনেক পুরাতন এবং প্রথম থেকেই এই চিকিৎসা বিজ্ঞানের শুরু। কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা আজকে এত পিছিয়ে কেন? এটা যদি একটু আমাদের বলেন। ফাইন, গুড কোয়েশ্চেন। আমি এটার পিছনে যদি একটা ব্যাখ্যা দিতে চাই, তাহলে একটু করে আমি দুজন ব্যক্তির নাম বলতে চাই, দুজন বিজ্ঞানীর নাম বলতে চাই। একজন বিজ্ঞানীর নাম হলো যিনি চোখ বিশেষজ্ঞ ছিলেন, মাসুলি আলী আল মাসুলি, যিনি জি। চিকিৎসা মানে চক্ষু চিকিৎসায় মুসলমানদের মৌলিক আবিষ্কার রয়েছে। তা উনি একজন খ্যাতনামা চিকিৎসক ছিলেন। আমরা বর্তমানে চোখে ছানি অপারেশনের সিদ্ধান্ত নেই, তাই না? ছানি জি। পড়লে ছানি অপারেশন করাচ্ছে। তো সেই সময় কিন্তু এই আলী আল মাসুলি চোখের ছানি অপারেশনের মানে সবচেয়ে দক্ষ একজন বিজ্ঞানী ছিলেন, দক্ষ একজন চিকিৎসক ছিলেন। ওনাকে দক্ষ একজন চক্ষু বিশেষজ্ঞ বলা হতো। তো এখানে মূলত উনি যে গ্রন্থগুলো লিখেছেন, তো তার মধ্যে তাসকিরাতুল কাহালিন, এটা একটা আরবি শব্দ, তাসকিরাতুল কাহালি নামক যে গ্রন্থটা করেছেন, এটা চক্ষু চিকিৎসার সবচেয়ে দুর্লভ এবং মূল্যবান গ্রন্থ। ঠিক আছে, এই গ্রন্থটায় চোখের উপরে 130টা রোগের উপরে তিনি গবেষণা করে এই বই গ্রন্থটা লিখেছিলেন। 130টা রোগ প্লাস 143টা ওষুধের উপরে তিনি এই বইয়ের উপরে ব্যাখ্যা দিয়ে গেছেন। এবং
উনি সর্বপ্রথম যে চোখের রোগের সঙ্গে, মানে চোখের যে রোগগুলো হয় ওই রোগের সঙ্গে যে পেট এবং মস্তিষ্কের যে রোগগুলো সম্পর্কিত হয় সে বিষয়টা কিন্তু উনি সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করে যান। তো যে প্রশ্নটা আসছে যে কেন বিলুপ্তির পথে, জি এটা এত পিছিয়ে কেন এই সায়েন্সটা, জি এর পিছনে আমি বলবো যে চিকিৎসা বিজ্ঞানে এমনই গৌরবময় ইতিহাস আছে মুসলমানদের, যেটা আসলে অতুলনীয়, যেটা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু দুঃখজনক ভাবে চতুর্দশ শতকে মুসলমানদের ক্ষমতা হারানোর পাশাপাশি, হ্যাঁ, চতুর্দশ শতকে যখন মুসলমানরা ক্ষমতা হারায় এর পাশাপাশি কিন্তু চিকিৎসা বিজ্ঞানটা হারিয়ে যায়, আচ্ছা এর আধিপত্যটা কমতে থাকে তখন থেকেই। ঠিক আছে, জি কারণ হলো এই আধিপত্যটা, আধিপত্য হারানোর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হলো চুরি হয়ে যাওয়া অনেক থিওরি। ইবনে সিনা অনেক থিওরি ছিল, আল রাজির অনেক থিওরি ছিল, বোকরাতের অনেক থিওরি ছিল, হ্যাঁ, তারপরে এরকম অনেক চিকিৎসা বিজ্ঞানীদের অনেক থিওরি ছিল যেগুলো চুরি হয়ে যায়। ঠিক আছে, পাশাপাশি দেখা যাচ্ছে 1300 শতকের যে মুসলিম সভ্যতার কেন্দ্রগুলোকে, কেন্দ্রগুলোতে যে চেঙ্গিস খানের মঙ্গল সেনা, ঠিক আছে, জি তখনকার 1300 শতকে মুসলিম সভ্যতার যে কেন্দ্রগুলোতে চেঙ্গিস খানের যে মঙ্গল সেনারা ছিল, প্রায় 30 বছর ধরে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে কিন্তু অসংখ্য গ্রন্থাগার, পুস্তকালয় বিনষ্ট হয়। অনেক আচ্ছা বই, অনেক পুস্তক, অনেক গ্রন্থাগার চালিয়ে দেয়। তখন থেকে কিন্তু যে পাণ্ডুলিপিগুলো লাইব্রেরিতে বা গ্রন্থাগারে জমা ছিল বা রাখা ছিল, যেটাকে অনুসরণ করতো অনেক বিজ্ঞানীরা যারা গবেষণা করতো এই এই গ্রন্থাগার থেকে, যে পাণ্ডুলিপিগুলো ছিল ওই পাণ্ডুলিপি থেকে তারা গবেষণা করতো, সেটা জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছে। এখন ওইগুলো জ্বালানোর পরে যে কয়টা গ্রন্থ কালেকশন করা সম্ভব হয়েছে সেগুলা দিয়ে কিন্তু আজ এই এই পর্যন্ত চলছে। আর যদি মুসলমানদের আবিষ্কার বা থিওরি বা লিখিত যেগুলো ছিল, হ্যাঁ, সেগুলো যদি থাকতো তাহলে বিশ্ব, মানে একটা সভ্যতার চূড়ান্ত পাঠ পেয়ে যেত এবং আশাতীত কিছু উদ্ভাবন করতে পারতো। হ্যাঁ, নতুন নতুন কিছু উদ্ভাবন করতে পারতো। কারণ তখনকার সময় যেসব গ্রন্থ ছিল, আবু আলী ইবনে সিনা যেসব গ্রন্থ লিখেছিলেন, উনি তো শুধু একটা বিষয়ে জ্ঞানান্বিত ছিলেন না, উনি শুধু চিকিৎসা করতেন তা না, ওনার কিন্তু অনেক ইতিহাস আছে। মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা একজন চিকিৎসক ছিলেন ইনি, জি গণিতজ্ঞ ছিলেন, একজন জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন, একজন দার্শনিকও ছিলেন, এবং এতটাই জ্ঞানী ছিলেন তিনি যে মাত্র মেবি 10 বছর বয়সে উনি কোরআন মুখস্থ করে ফেলেন। সুবহানাল্লাহ ঠিক আছে, জি তাহলে ওনার ব্রেইনে আল্লাহ তাআলা অবশ্যই অনেক কিছু দিয়েছিল। এই যে পাণ্ডুলিপিগুলো লিখে রেখে গিয়েছিল সেগুলো যদি আজকে সংরক্ষিত থাকতো, এবং আসলে মূলত ওনাদের গ্রন্থগুলোই, ওনারা যেসব গ্রন্থগুলো রেখে গিয়েছিলেন, যে গ্রন্থগুলো মূলত ফলো করতো ব্রিটিশরাই, ঠিক আছে, জি যেসব গ্রন্থ যতটুকু গ্রন্থের কালেকশনে ছিল ওটা কিন্তু ব্রিটিশের ফলো করতো। আজকে মডার্ন সায়েন্স এই গবেষণা এত আপডেট হওয়া, সবকিছুর পিছনে কিন্তু ওই বিজ্ঞানীদের বিশাল অবদান। আপনি ইবনে সিনা বলেন, রাজি বলেন, আমি একটু আগে একজন বিজ্ঞানীর নাম বলেছি, আল মাসুদ, হ্যাঁ, আল মাসুলি, ওনাদের মতো বিজ্ঞানীরা কিন্তু, ইউনানি বিজ্ঞানী, ওনারা কিন্তু ইউনানি জগৎ নিয়েই গবেষণা করেছেন। তখন কিন্তু আধুনিক বা মডার্ন সায়েন্স ছিল না, তাই না? জি তাদের মধ্যেই কেমিস্ট ছিল, যারা কেমিস্ট্রিতে ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়, তাদের মধ্যেই এমন বিজ্ঞানী ছিলেন যাদেরকে ফাদার অফ ফিজিওলজি বলা হতো। তো এরকম ভাবে অনেক বিজ্ঞানী অনেক তথ্য অনেক গ্রন্থের মধ্যে রেখে গিয়েছিলেন, যেসব গ্রন্থ আমরা হারিয়ে ফেলেছি, চুরি হয়ে গিয়েছে, হ্যাঁ, তারপরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এসবের কারণে কিন্তু আমরা আসে যেসব তথ্য আমাদের কাছে থাকার দরকার ছিল সেই তথ্যগুলো নিয়ে আমরা আগে পারি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো, আমি পূর্বেও যখন করোনা ভাইরাস আমাদের দেশে আক্রমণ হয়, মহামারী আকার ধারণ করে, তখন কিন্তু আমি একটা ইয়ে করেছিলাম, ইউটিউবে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের দেশে যে 4টা সেক্টর আছে চিকিৎসা সেক্টর,
ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, অ্যালোপ্যাথিক, এই চারটা সেক্টরকে যদি একটা হসপিটালে চারটা সেক্টরে ভাগ করে দেওয়া হয়, মডার্ন সায়েন্স আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, এটার প্রয়োজন আছে। যারা গবেষণা করে আজকে এত ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের কাছ থেকে অনেক শেখার আছে। এবং জি আমরা মনে করি যে সবকিছুর যে অপারেশনের যে বিষয়টা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ডিজিজ আছে যেটা অপারেশনের প্রয়োজন হয় না। লিভার ডিজিজের ক্ষেত্রে বর্তমান সেক্টরে আর মডার্ন সায়েন্স যেটা বলে, যদি লিভারকে ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে, ট্রান্সপ্লান্ট করা না না করে যদি আমরা লিভারটাকে প্রোটেকশন করার জন্য যেসব মেডিসিন প্রয়োজন, এটা যদি আমরা অ্যাপ্লাই করে লিভারটাকে সক্রিয় রাখতে পারি, ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের ওরকম সিভিয়ার অপারেশনে নাও যাওয়া পারে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম ওই ভিডিওতে চারটা অপশন, একটা হসপিটালে চারটা সেক্টর থাকা উচিত। ইউনানি সেক্টর, আয়ুর্বেদিক সেক্টর, হোমিও সেক্টর এবং অ্যালোপ্যাথিক সেক্টর তো অবশ্যই আছে। তাদের এই অ্যালোপ্যাথিক সেক্টরের পাশাপাশি যদি বাকি তিনটা সেক্টর সঠিকভাবে কাজ করার সুযোগ পেত সরকারিভাবে, সরকার যদি সে বিষয়টা উদ্যোগ নিয়ে প্রতিটা হসপিটালে সেই সেক্টরগুলোকে ত্বরান্বিত করতে পারতো, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে স্বাস্থ্য সেবার বা স্বাস্থ্য সংস্থা আছে, স্বাস্থ্য খাতটা আরো ডেভেলপ করতো, কখনোই পিছিয়ে যেত না। কারণ একজন ইউনানি চিকিৎসক তার নিজস্ব একটা ফার্মাকপি আছে, নিজস্ব একটা সিস্টেম আছে, এই সিস্টেমে সে কিন্তু জি ট্রিটমেন্ট করে। আয়ুর্বেদিক ঠিক তাই, হোমিও তাই, এবং অ্যালোপ্যাথিক সিস্টেমও তাই। এক এক এই চারটা সেক্টর কিন্তু চার রকমের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা সম্ভব। তাহলে সুযোগটা যদি সরকার করে দেয়, বাংলাদেশ সরকার করে দেয়, আমার মনে হয় এখন জানি যে বাংলাদেশ সরকার আহ বলবো যে মানে এটাকে সহজ ভাষায় যেটা বলি, জনবান্ধব সরকার বলা যায়। এই সরকার চাচ্ছে যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক সেক্টরটা অ্যালোপ্যাথিকের পাশাপাশি থেকে কাজ করবে, এবং এটাকে আরো বেগবান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন যে প্রতিটা মানুষের দোরগোড়ায় ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক চিকিৎসাটাকে পৌঁছে দেওয়ার জন্য। এখন দেখবেন যে বাংলাদেশে প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্যগুলোর সামনে বা সরকারি হসপিটাল গুলোতে একটা করে সাইনবোর্ড দিয়েছে যে ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসা নেওয়ার জন্য মানুষকে প্রভাবিত করছে। তো এটা কিন্তু আমি মুগ্ধ যে আসলে আমাদের এই সরকার চাচ্ছে যে এই সেক্টর গুলোর জন্য টিকে থাকে, আরো ডেভেলপ করে। তো এই ডেভেলপ যদি হয়, সেটার জন্য গবেষণার দরকার। গবেষণার জন্য যদি সুযোগ করে দেওয়া হয়, এই সিস্টেমকে যতটুকু আছে সেটাকে স্টাডির সেক্টরটা যদি আরো ডেভেলপ করে দেয়, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের স্বাস্থ্য খাত এক সময় আরো উন্নত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। তবে এখানে একটা জিনিস আমার ভালো লাগছে, আর যদিও আমি জানতাম না যে বাংলাদেশ সরকার এখানে একটা উদ্যোগ নিছেন। যদি এইভাবে উদ্যোগটা কার্যক্রম থাকে তাহলে আমার মনে হয় যে সেটা অ্যালোপ্যাথিকের পাশাপাশি আসবে এবং সাধারণ জনগণ উপকৃত হবে আমার মনে হয়। অবশ্যই অবশ্যই, কারণ 85% মানুষ গ্রাম অঞ্চলে বাস করে এবং তারা কিন্তু ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসাই এখনো সুস্থ, ভালো আছে। এই প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই ভাই কিছু না কিছু ইউনানি রিলেটেড, যেমন লতা পাতা টাইপ ওই 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 ধরনের ট্রিটমেন্ট করে থাকে প্রাথমিক অবস্থায়। এখনো এখনো এটার প্রচলন আছে। তো এটার হ্যাঁ সাথে হ্যাঁ, যদি আপনার বিজ্ঞানটা প্লাস হয়ে যায় প্রচলন আছে, তাহলে দেখা যায় যে আপনার রাইট। এটা প্রপারলি পাচ্ছে বা করতে পারছে আর কি। খুব দ্রুত উন্নতি করা সম্ভব, জি এটাই। তো আমি ধন্যবাদ বিশ্বাস ভাই। করি সেটা। জি ধন্যবাদ আপনার অনেক মহামূল্যবান আহ টিভিকে দেওয়ার জন্য। আমি সত্যি আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ সুজন সাহেব যে হ্যাঁ, জি না, আমরা আসলে ইতিহাস সংক্রান্ত আসলে আলাপ যদি করতে চেয়েছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ ইতিহাস বলা সম্ভব না। আমি অল্প অল্প করে একদম যেটা থেকে যতটুকু না বললেই হয় চেষ্টা করেছি বেসিকটা দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আমরা পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় সেটা ইনশাল্লাহ হবে ভাই। আপনি মানে আপনি একটা আমাদের গ্রন্থ ভিউয়ার্সদের আকারে আজকে আমরা একটা কথা দেন ইতিহাসটাকে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাই, আপনি আমাদের ভিউয়ার্সদের আজকে কথা দেন আপনি আসবেন, চেষ্টা করবো। স্পেসিফিক কোন রোগের উপর আপনার গবেষণা থাকবে আসবেন আপনি। এটাই আমার আমার চাওয়া আর কি। আশা করি প্রিয় আমার ভিউয়ার্স, ভিউয়ার্স। আমি
জি বলেন। আমি প্রিয় ভিউয়ার্স এর উদ্দেশ্যে বলবো যে আজকে সুনিশ্চিত মধ্য দিয়ে আসলে যে আমরা আজকে করলাম, আমি যদি আমার ইচ্ছা যে এই সেক্টরটাকে ডেভেলপ করতে গেলে আমরা সঠিক উপায়ে সঠিক নিয়মে যদি আহ, আগাতে পারি তাহলে আমাদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। আর সবাই আসলে একে অন্যের পরিপূরক হিসেবে যদি আমরা কাজ করে থাকি, জি একে আমি বিপদে পড়লে আরেকজন আসবে, মানে একে অন্যের সহায়ক হিসেবে যদি কাজ করি তাহলে সবাই সবার দ্বারা সম্ভব। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য। আর সুজন সাহেবকে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই প্রোগ্রামটা আমাকে ইনভাইট করার জন্য, এবং আশা করছি পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় আবার আমার ভিউয়ার্সদের সাথে আহ, এইভাবে লাইভে আসবো। আর আজকে আসলে এই পর্যন্তই ভিউয়ার্সদের সাথে আমার সাক্ষাৎ, এবং জি ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। জি ভিউয়ার্স, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সিলেটি টিভির সাথে সংযুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।